এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। এই মুহূর্তের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদগুলি শুধুমাত্র আপনাদের জন্য আমরা তুলে এনেছি, সরাসরি পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। কোথা থেকে সংবাদ দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, এবং আপনি কোন ধরনের সংবাদ দেখতে চাইছেন যে কোনো ধরনের সাজেশন লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন সংবাদগুলি নিয়মিত দেখবার জন্য। ব্রুনেই সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মসজিদ পরিদর্শন করলেন। সুলতানের সঙ্গে বৈঠকের পর যাচ্ছেন সিঙ্গাপুর। মসজিদ পরিদর্শনে গিয়ে ব্রুনেই সফরের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দক্ষিণ পূর্ব এশিয়ার ওই দ্বীপ রাষ্ট্রের বন্দর শেরি বেকাওয়ানের প্রখ্যাত ওমর আলী সৈফুদ্দিন মসজিদে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাকে স্বাগত জানান ব্রুনেইয়ের ধর্ম বিষয়ক মন্ত্রী পেহিন দাতো এবং স্বাস্থ্যমন্ত্রী দাতো হাজি মোহাম্মদ ইসাম। মঙ্গলবারই ব্রুনেই পৌঁছেছেন নরেন্দ্র মোদী। 3 দিনের এই সফরে ব্রুনেইয়ের পর সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি। দুই দেশের মধ্যে দীর্ঘ 40 বছরের কূটনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেই দেশে পা রাখলেন। প্রসঙ্গত 2014 সালে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হবার পর মুসলিম রাষ্ট্রে গিয়ে মসজিদ পরিদর্শনের উদাহরণ তৈরি করেছিলেন নরেন্দ্র মোদী। 2015 সালে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে আবুধাবির শেখ জায়েদ মসজিদে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোমাংস খাওয়ার অপরাধে বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যে খুন হয়েছিলেন পশ্চিম বাংলার পরিযায়ী শ্রমিক। সেই পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে এবার চাকরি দিল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 27 অগস্ট বিজেপি শাসিত হরিয়ানায় বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করেছিল গোরক্ষকরা। আর বুধবার পশ্চিমবাংলা সরকারের তরফ থেকে হরিয়ানায় নিহত পশ্চিমবাংলার শ্রমিক সাবির মল্লিকের স্ত্রীকে চাকরি দিল মমতা ব্যানার্জি। বুধবার নিহত শ্রমিকের স্ত্রী শাকিলা সর্দার মল্লিক নবান্নতে যান রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবার জন্য। তাকে বাসন্তী ব্লকের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে চাকরি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে জানা যাচ্ছে। গত 27 অগস্ট ওই যুবক গোমাংস ভক্ষণ করেছেন এই সন্দেহে সাবির মল্লিককে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করবার পর তদন্তে নেমে হরিয়ানার পুলিশ 8 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। যদিও মৃত সাবিরের পরিবারের দাবি সাবির কখনোই গোমাংস ভক্ষণ করেননি বা তার পরিবারের কেউ গরুর মাংস ভক্ষণ করেন না। সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় স্বস্তির খবর। পেনশন যারা পান তাদের জন্য বিরাট স্বস্তি। কেন্দ্রীয় সরকার সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম শুরু করতে চলেছে দেশ জুড়ে। এর ফলে দেশের যে কোনো ব্যাংক থেকে নিজের পেনশন তোলা যাবে। আগামী বছরের 1 জানুয়ারি থেকে এই সুবিধে শুরু হবে বলে জানা যাচ্ছে। এর ফলে উপকৃত হচ্ছেন দেশের 78 লক্ষ পেনশনভোগীরা। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এর ফলে দেশের সমস্ত পেনশনভোগীরা দেশের যে কোনো ব্যাংক থেকে নিজের পেনশন তুলে নিতে পারবেন। যদি তারা নিজের শহর থেকে অন্য শহরে গিয়ে থাকেন তবে সেখান থেকেও তারা তাদের নিজের পেনশন তুলতে পারবেন। ইতিমধ্যে ইপিএফও এই বিষয়ে কথা বলেছে। এই ব্যবস্থা চালু হয়ে গেলে গোটা দেশে এক নতুন পরিবর্তন হবে। যারা এতদিন শুধু নিজের ব্যাংক থেকে টাকা তুলতে পারতেন তারা এবার সম্পূর্ণ স্বাধীনতা পাবেন। নিজের ইচ্ছে মতো তারা নিজের টাকা তুলতে পারবেন, এমনকি তারা ওই টাকা অনলাইনে ট্রান্সফারও করতে পারবেন। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে শান্তি স্থাপনে বড় পদক্ষেপ নরেন্দ্র মোদীর। ত্রিপুরার 2 বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি মোদী সরকারের। ত্রিপুরায় স্থায়ী শান্তি স্থাপনে বড় পদক্ষেপ নরেন্দ্র মোদী সরকারের। নয়াদিল্লিতে সেই রাজ্যের 2 বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে এবার শান্তি চুক্তি স্বাক্ষর করল কেন্দ্রের মোদী সরকার। ATTF এবং NLFT নামের এই 2 জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করলেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র সচিব ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং মুখ্য সচিব JK সিনহা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যেই শান্তি চুক্তি স্বাক্ষরিত হল। উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব দেব এবং রাজ্য সরকারের পদস্থ আধিকারিকরা। শান্তি চুক্তি স্বাক্ষরের পর অমিত শাহ বলেন এই চুক্তির ফলে গোটা উত্তর পূর্বাঞ্চলে স্থায়ী শান্তির পথ সুগম হবে। ইতিমধ্যে উত্তর পূর্বের 10টি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুধু ত্রিপুরাতেই হয়েছে 3টি সাক্ষী চুক্তি। ত্রিপুরার উন্নয়নের জন্য এই চুক্তি একটি মাইল ফলক বলেও জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য দীর্ঘ 35 বছর জঙ্গি কার্যকলাপ এবং সন্ত্রাসবাদ সমস্যায় ভুগছে ত্রিপুরা। 8এর দশকে NLFTর তীব্র সন্ত্রাসে কার্যত অসহায় হয়ে পড়ে গোটা ত্রিপুরা রাজ্যবাসী। একসময় ত্রিপুরার জঙ্গি সন্ত্রাস চালিয়েছে TNV গোষ্ঠী। TNV প্রধান বিজয় রঙ্ঘলের সঙ্গে শান্তি চুক্তি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী
রাজীব গান্ধী। অমিত শাহ এদিন জানিয়েছেন, উত্তর পূর্বে এখনও পর্যন্ত মোট 10,000 জঙ্গি আত্মসমর্পণ করেছেন। ইতিমধ্যে এটিটিএফ এর প্রাক্তন প্রধান রঞ্জিত দেববর্মা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এই দুই চুক্তির ফলে স্থায়ী শান্তির পথ সুগম হবে বলে আশা করছে মোদী সরকার। হাতে আর মাত্র 9টা দিন, বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ সুযোগ। সরকারি হোক বা বেসরকারি, প্রত্যেকটি অফিসিয়াল কাজে এখন আধার কার্ড অবশ্যই মাস্ট দরকার। তাই প্রত্যেকটি নাগরিকের আধারের নথি সঠিক থাকাটা অত্যন্ত জরুরি। কেন্দ্রের তরফে প্রত্যেকটি নাগরিকের আধার কার্ডে সঠিক তথ্য আপডেট করতে বারংবার বলা হচ্ছে। প্রতি 10 বছর অন্তর প্রত্যেকটি আধার কার্ডের তথ্য আপডেট করার কথা জানাচ্ছে আধার কর্তৃপক্ষ। আপনি আধার আপডেট করেছেন তো? যদি এখনও পর্যন্ত না করে থাকেন তাহলে বিনামূল্যে আধার আপডেট করবার জন্য আপনি আরও 9টা দিন শেষ সুযোগ পেয়ে যাচ্ছেন। আধার কার্ডে আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, বয়স, লিঙ্গ, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বরের মতো তথ্য আপডেট করে নিন। শেষ তারিখ 14ই সেপ্টেম্বর। এর মধ্যে আপনি এই কাজগুলি করলে সম্পূর্ণ বিনামূল্যে এই কাজগুলি করতে পারবেন। 14ই সেপ্টেম্বরের পর আধার কার্ড আপডেট সংক্রান্ত কাজ করতে গেলে আপনাকে কিন্তু চার্জ দিতে হবে। সাংসদ বেতনের পুরোটাই ধসে বিধ্বস্ত ওয়েনারকে দিলেন রাহুল গান্ধী। দেশবাসীকে সাহায্যের আহ্বান। ভয়ঙ্কর ভূমিধসে বিধ্বস্ত হয়েছিল ওয়েনার। ধীরে ধীরে দুঃস্বপ্নের সেই দিন কাটিয়ে উঠেছে স্থানীয়রা। প্রাকৃতিক দুর্যোগে ছাড়খাড় হওয়া গ্রামগুলিতে শুরু হয়েছে পুনর্বাসনের কাজ। এর মধ্যে ওয়েনারের বাসিন্দাদের পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পুরনো সংসদীয় এলাকার জন্য সাংসদ হিসেবে প্রাপ্ত মাসিক বেতনের পুরো টাকাটাই দান করে দিলেন রাহুল গান্ধী। এখানেই না থেমে দেশের সকলকে সাধ্যমতো ওয়েনারের পাশে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন তিনি। প্রসঙ্গত 2024 লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং কেরলের ওয়েনার এই দুই কেন্দ্র থেকে লড়েছিলেন রাহুল গান্ধী। দুই কেন্দ্রেই জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। পরে ওয়েনার ছেড়ে দেন। 2019 সালে এই কেন্দ্র থেকে জিতে লোকসভায় গিয়েছিলেন রাহুল গান্ধী। উল্লেখ্য, গত 30 জুলাই ভোর রাতে যখন ঘুমে আচ্ছন্ন গোটা ওয়েনার গ্রাম, তখন হঠাৎ প্রবল শব্দে মাটি কেঁপে ওঠে ওয়েনারের। ভূমিধসে সরকারি হিসেবে প্রাণ হারিয়েছেন 280 জন। এখনও নিখোঁজ 130 জন। বিপর্যস্ত ওয়েনারের পাশে এবার দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সরকারি কাজে গাফিলতি। উত্তর কোরিয়া। কিম জং উনের উত্তর কোরিয়ায় সরকারি কাজে গাফিলতির জন্যে হত্যা করা হলো 30 জন সরকারি আধিকারিককে। কর্তব্যে গাফিলতির অভিযোগ আর তার জেরেই কিম জং উনের নির্দেশে উত্তর কোরিয়ায় প্রায় 30 জন সরকারি কর্মীকে নির্মমভাবে হত্যা করা হলো। এমনটাই রিপোর্ট প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদ মাধ্যম। তাতে স্পষ্ট বলা হয়েছে, সরকারি কাজে গাফিলতির অভিযোগে কিম জং উনের এই কঠোর নির্দেশ। সম্প্রতি উত্তর কোরিয়ায় ভয়াবহ বন্যা হয়েছে। ভূমিধস, ভারী বৃষ্টি, বন্যায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার উত্তর কোরিয়াবাসী। ঘর ছাড়া অজস্র। এই রিপোর্টেই আরও দাবি, কিমের মতে যারা চেষ্টা করলে ক্ষয়ক্ষতি রুখতে পারতেন তেমন বেশ কয়েকজন সরকারি আধিকারিককে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন কিম জং উন। যদিও এই খবরটির সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল রোজ বাংলা। টানা 34 বছর পশ্চিমবাংলা শাসন করবার পর যেমন হাল হয়েছিল বামেদের, তেমন হাল হবে এবার মমতা ব্যানার্জির। বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে। আরজিকর কাণ্ডের জেরে কলকাতা তথা রাজ্য জুড়ে যে ধারাবাহিক আন্দোলন শুরু হয়েছে তাতে বারবার নজর কেড়ে নিয়েছে অরাজনৈতিক কর্মসূচিগুলি। সেগুলির ধার এবং ভার এতটাই যে এর সঙ্গে এঁটে উঠতে পারছে না কোনো রাজনৈতিক নেতা নেত্রীরা। এই পরিস্থিতি কেন তৈরি হলো, কী কারণ রয়েছে এর পেছনে, জানবো আমরা। প্রথমত, নাগরিক সমাজের আন্দোলন। ঘটনা হলো, যে কোনো ইস্যুতে সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলি আন্দোলন করবে, এটাই দস্তুর। তাতে নতুনত্ব কিছু নেই। কিন্তু রাজনৈতিক দলগুলিকে সাইড করে দিয়ে যখন নাগরিক সমাজের আন্দোলন বড় হয়ে দাঁড়ায় তখন তা নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। নাগরিক সমাজ আন্দোলন করায় এই বার্তাই যাচ্ছে যে সরকার বড় ভুল করেছে। এটা শুধু বিরোধী রাজনৈতিক দলগুলি বললে মনে হতো উদ্দেশ্য প্রণোদিতভাবে অথবা বাধ্যবাধকতা থেকেই এমন অভিযোগ করা হচ্ছে। একই পরিস্থিতির মুখে পড়েছিল বামফ্রন্ট সরকার। সেক্ষেত্রে আন্দোলনের সুর এতটা চড়া হতো না, নিঃসন্দেহে তা লঘু হয়ে যেত। নাগরিক সমাজের সিংহভাগ কোনো নাগরিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তারা শুধু পছন্দের দলকে ভোট দিয়ে থাকেন, এই পর্যন্তই।
সরাসরি কেউ রাজনীতি করেন না। সেক্ষেত্রে তথাকথিত নিরপেক্ষ নাগরিক সমাজ যখন সরকারের বিরুদ্ধে পথে নামে তখন সেই আন্দোলন রাজনৈতিক দলগুলিকে পিছনে ফেলে দেবে, এটাই স্বাভাবিক। বলা যায় নাগরিক সমাজ এক্ষেত্রে রেফারি বা আম্পায়ারের ভূমিকা পালন করছে। সেই কারণে সরকার প্রবল চাপে পড়ে গিয়েছে, যে পরিস্থিতিতে পড়তে হয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকারকে। 2006 সালে সিঙ্গুর, পরের বছর নন্দীগ্রাম, এরপর নেতাই একের পর এক ঘটনায় বামফ্রন্টকে ব্যাপক চাপে ফেলে দিয়েছিল রাজনৈতিক দলগুলির পাশাপাশি নাগরিক সমাজের আন্দোলন। আরজিকর কাণ্ডের জেরে সেই একই পরিস্থিতি নতুন করে দেখা যাচ্ছে পশ্চিম বাংলায়, যা নিঃসন্দেহে বেশ তাৎপর্যপূর্ণ। তাই যতদিন যাচ্ছে একের পর এক নাগরিক আন্দোলন শহরের বুকে আছড়ে পড়ছে। ইএম বাইপাসে 17 কিলোমিটার ধরে মানববন্ধন করেছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান কলকাতা পুলিশকে কার্যত নাড়িয়ে দিয়েছে। এছাড়া মহিলাদের রাত দখল কর্মসূচির কথা নতুন করে আর বলার কিছু নেই। সব মিলিয়ে অরাজনৈতিক আন্দোলনে রীতিমতো ঘুম ছুটেছে তৃণমূল সরকারের। করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্য সরকারের, বিজ্ঞপ্তি জারি নবান্নের তরফ থেকে। আগামী 14 সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করল নবান্ন। ওই দিন সমস্ত সরকারি এবং সরকার পোষিত দপ্তর, স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েতে ছুটি থাকবে। বুধবার বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। যেহেতু ওই পুজোর নির্দিষ্ট দিন থাকে না, তাই সরকারি ছুটির তালিকায় করম পুজোর কথা থাকে না। কেমন থাকবে আজকে বাংলার আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? লেটেস্ট ওয়েদার রিপোর্টটি সরাসরি জেনে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে আজকে উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলার বেশ কিছু স্থান জুড়ে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে বজ্রপাতের সামান্য সম্ভাবনা, সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। মাধ্যমিক পাশে চাকুরির সুবর্ণ সুযোগ, 30,000-এর অধিক শূন্য পদে চাকুরির সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল বা এসএসবি এবং সেক্রেটারিয়েট ফোর্সে কনস্টেবল জেনারেল ডিউটি পদে, এছাড়াও অসম রাইফেলসে রাইফেলম্যান পদে প্রায় মোট 30,000-এর বেশি ছেলে মেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে 5 সেপ্টেম্বর থেকে। অন্তত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে আজ 5 সেপ্টেম্বর থেকে। ওয়েবসাইট হলো www.ssc.gov.in। কোন পদে কটি শূন্যপদ, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি সমস্ত কিছু আপনারা এই ওয়েবসাইট থেকে বিস্তারিত পেয়ে যাবেন।